সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা গত পর্বে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা ও রাসায়নিক ধারণা প্রথম পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে চাই। আজকের ক্লাসটি গত ক্লাসের থেকেও খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। তোমরা সবাই খুব মনোযোগ শুনবে। আজকে এই কন্টেন্টে তোমাদের কি কি আছে? আছে যৌগে মৌলের শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, রাসায়নিক সমীকরণ ও রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে পারো, স্টকিওমেট্রি, লিমিটিভ বিক্রিয়া এবং উৎপাদনের শতকরা পরিমাণ লাস্ট। দেখো, যৌগে মৌলের শতকরা সংযুতি অথবা সংযুক্তি কি, অর্থাৎ শতকরা সংযুতি বা সংযুক্তি এক জিনিস। অর্থাৎ তুমি একটু খেয়াল করো, পানি একটি যৌগ। কোন যৌগে 100 গ্রামের মধ্যে উপস্থিত মৌল কত গ্রাম আছে তা বোঝানোর জন্য যে সংযুতি ব্যবহার করে তাকে বলা হয় শতকরা সংযুতি। একদম সিম্পল বিষয়। শতকরা মানে কি 100 গ্রামের মধ্যে কোন মৌল কতটুকু আছে তা বোঝানোর জন্য যে সংযুতি তাকে বলবো শতকরা সংযুতি। তুমি তো এমনিতে বুঝতেছো শতকরা সংযুতি মানে 100-র মধ্যে কতটুকু আছে। আমি আবারও বলছি সংজ্ঞা সহজে, কোন যৌগের 100 গ্রামের মধ্যে উপস্থিত মৌল কত গ্রাম করে আছে তা বোঝানোর জন্য যে সংযুতি তাকে বলবো শতকরা সংযুতি। সাধারণত আমরা দুই ধরনের যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে পারি। একটি হলো কেলাস পানিযুক্ত কপার সালফেট 5 অণুর পানি, এর নাম হলো তুতে। আর দেখো আরেকটা যেটা অনলি কপার সালফেট, অনলি, অর্থাৎ এখানে দেখো কোনো কেলাস পানি নাই, এটা হলো অনার্দ্র, এটা হলো আর্দ্র কপার সালফেট, অর্থাৎ 5 অণু পানি আছে, তাই এটা শুদ্ধক। শুদ্ধক মানে ভিজা পানিযুক্ত কপার সালফেট, আর এটা কপার সালফেট শুদ্ধ। অর্থাৎ যাদের মধ্যে পানি থাকবে তাদের শতকরা সংযুতি হবে 100 থেকে বেশি, আর যাদের মধ্যে পানি থাকবে না তাদের শতকরা সংযুতি হবে 100। তাহলে এইটার শতকরা সংযুতি হবে তোমার 100, আর এইটার শতকরা সংযুতি হবে 100 থেকে তোমার অবশ্যই বেশি, 100 থেকে বেশি হবে। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দেখলেই আমরা বুঝে যাব। যেমন ধরো পানির শতকরা সংযুতি নির্ণয় করো, পানির শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি নির্ণয়ের একটা সূত্র আছে। শতকরা সংযুক্তি সমান সমান মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা যৌগের আণবিক ভর ইনটু 100। এইটা দেখো, এই সূত্র অ্যাপ্লাই করে আমি এখন পানির শতকরা সংযুতি নির্ণয় করতে চাই। H2O এর আণবিক ভর সমান সমান 1 into 2 plus 16 equal to 18। তাহলে দেখো এই পানিতে কি কি উপাদান আছে? হাইড্রোজেন আর অক্সিজেন, অর্থাৎ এই দুইটা শতকরা সংযুক্ত হবে। তাহলে হাইড্রোজেন কতটুকু পেয়েছো? দেখো, এটা হলো হাইড্রোজেন, এটা হলো অক্সিজেন, একদম সিম্পল বিষয়। তাহলে দেখো এই পানির মোট ভর কত পাইছো? আণবিক ভর 18, এখানে আছে কত? 100, এটা সবার ক্ষেত্রেই হবে, তাহলে এখানেও হবে 18 into 100, একদম সিম্পল বিষয়। এটা চোখ বন্ধ করে সকল যৌগের ক্ষেত্রে এটা হবে। এখন কার নির্ণয় করতেছো শতকরা সংযুতি? হাইড্রোজেন। হাইড্রোজেন কতটুকু আছে? 1 into 2, আর এটা কতটুকু আছে? দেখো 16, অর্থাৎ একটা অক্সিজেনের ভর 16 পারমাণবিক ভর, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 into 2টা আছে, তাই তো। অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে এখন এইটা কত হবে আর এইটা কত হবে? এইটাই হবে তোমার রেজাল্ট। তাহলে দেখো এখানে কত হয়? এটা 200 ভাগ 18, তাহলে
11.11 3 ঘর পর্যন্ত নিবে। আর এটা হয় কত দেখো, এটা হলো 88.888%। এখন এই দুইটা যদি আমরা যোগ করে দেই, এখন এটা হলো হাইড্রোজেন যোগ অক্সিজেন ইকুয়াল টু হবে 100%। দেখো আমি প্রমাণ করে দিয়েছি। পানির শতকরা সংখ্যা নির্ণয় করেছি, হাইড্রোজেনের শতকরা কত পার্সেন্ট এখানে 11.111%, আর অক্সিজেন হলো কত বলো 88.888%। আর এই দুইটা যোগফল কত 100। দেখো এর মধ্যে কিন্তু কোনো কেলাস পানি নেই। যাদের মধ্যে এরকম কেলাস পানি থাকবে, এটা অনলি পানি, সুদক থাকবে না, কেলাস পানি থাকবে না অল দ্য টাইম, তাদের ক্ষেত্রে তোমার শতকরা সংখ্যা হবে 100। আর যাদের ক্ষেত্রে কেলাস পানি থাকবে তাদের শতকরা সংখ্যা 100 থেকে বেশি হবে। যেমন ধরো একটা एग्जांपल আমি যদি দেই তাহলে তুমি বুঝবে। তোমার প্রায়শই কিন্তু এরকম শতকরা সংখ্যা নির্ণয় করা আসে, যেমন গ্লুকোজ C6H12O6, এটা শতকরা সংখ্যা নির্ণয় করো। তাহলে এটা C6H12O6 এর আণবিক ভর সমান সমান কার্বনে তোমরা জানো পারমাণবিক ভর ইনটু 6 প্লাস হাইড্রোজেন 1 ইনটু 12 প্লাস 16 ইনটু 6 ইকুয়াল টু 180। এটা আণবিক ভর হলো 180। তাহলে এখানে কি কি উপাদান আছে বলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা শতকরা সংযুক্ত হবে। তাহলে দেখো কার্বন এখানে কতটুকু আছে 12 ইনটু 6, আর টোটাল আণবিক ভর কত 180 ইনটু কত 100%। তারপরে হাইড্রোজেন দেখো কত আছে এখানে 1 ইনটু 12 বাই 180 ইনটু 100%, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু এই 180 100 180 100 এটাও চোখ বন্ধ করে আমরা 180 ইনটু 100 লিখে ফেলতে পারি। তাহলে এটা হলো অক্সিজেন। অক্সিজেন কত আছে তোমরা দেখো 16 ইনটু 6, অর্থাৎ 16 ইনটু 6। এই তিনটার যে মানটা বের হবে, এই তিনটার মানে তোমার কিন্তু বের হবে কি শতকরা সংখ্যা। তাহলে এখানে কার্বন বের হবে 40%, তোমরা ক্যালকুলেট করে দেখবে। এটা বের হবে তোমার 6.66%, আর এটা বের হবে 53.33%। এটা বের হবে, ক্যালকুলেট করে তোমরা দেখবে। এইটা যদি তুমি এখন যোগ করো তাহলে এখানে বলো দেখো কার্বন যোগ হাইড্রোজেন যোগ অক্সিজেন ইকুয়াল টু হবে 100%। এটা অনেকবার তোমাদের বোর্ড পরীক্ষায় অথবা ইন্টারনাল পরীক্ষায় এসেছে যে গ্লুকোজের শতকরা সংখ্যা নির্ণয় করো। এমসিকিউ তে কিভাবে আসে যে গ্লুকোজে কার্বন কত পার্সেন্ট থাকে, আসবে 40%, আসবে গ্লুকোজে হাইড্রোজেন কত পার্সেন্ট এত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট এত পার্সেন্ট, নিমিষে তুমি পারবে। দেখো কিভাবে এমসিকিউ শর্টকাট টেকনিকে তুমি এখানে পেতে পারো। তোমাকে বলা হলো যে অক্সিজেনে গ্লুকোজ অক্সিজেনের শতকরা সংখ্যা নির্ণয় করে দাও। তাহলে আমি তো এটা জানি 180 ইনটু 100, এটা তুমি কিন্তু জানো। তাহলে এখানে দেখো অক্সিজেন কত 16 ইনটু কয়টা আছে 6টা, এটা ক্যালকুলেট করবে একদম 30 সেকেন্ডে হয়ে যাবে। তোমার কিন্তু 60 সেকেন্ড হলো তোমার একটা এমসিকিউ তে টাইম। তুমি দেখবে একেবারে অর্ধেক টাইম, একেবারে 30 সেকেন্ডে তুমি দেখবে এটা ক্যালকুলেট হয়ে গেছে। এইভাবে দেখো এটার মধ্যে কোনো ক্লাস পানি নেই, তাই কিন্তু এর শতকরা সংখ্যা কত হয়েছে 100 হয়েছে। যাদের মধ্যে ক্লাস পানি থাকবে তাদের ক্ষেত্রে শতকরা সংখ্যার মান 100 থেকে কি হবে বেশি হবে। যেমন একটা एग्जांपल দেই, তুতে তোমাদের বইয়ে এটা আছে, টেক্সট বইয়ে তুতে ইনটু 5 অনু পানি। যদি আমরা এই কপার সালফেট করতাম, অনলি কপার সালফেট করতাম, এর শতকরা সংযুক্তি নির্ণয় করতাম, অর্থাৎ এখানে কি হতো কপার, হতো সালফার, হতো কি অক্সিজেন। এই ক্ষেত্রে তুমি তিনটা যোগ করতে দেখতে 100%, কারণ এর মধ্যে কোনো ক্লাস পানি নাই। কিন্তু এর মধ্যে কিন্তু ক্লাস পানি আছে, এই 5 অনু ক্লাস পানি আছে, অর্থাৎ এর সাথে কিন্তু এই পানিরও শতকরা সংযুক্তি অ্যাড হবে। এই ক্ষেত্রে ক্লাস পানির শতকরা সংযুক্তি যেটা আছে থাকার কারণে এর শতকরা সংযুক্তি 100 থেকে বেশি হবে। তোমার প্রায়শই একটা প্রশ্ন আসে যে HCl এর শতকরা সংযুক্তি 100, তবে এই তুতের শতকরা সংযুক্তি 100 থেকে বেশি হয় কেন, ব্যাখ্যা করো। তোমার অনুধাবনমূলক প্রশ্নে 2 নাম্বার যে HCl এর শতকরা সংযুক্তি 100 হলো, কপার সালফেট এবং 5 অনু পানি তুতে এইটার শতকরা সংযুক্তি 100 থেকে বেশি হলো কেন। দেখো এর মধ্যে কোনো ক্লাস পানি নাই, এর মধ্যে ক্লাস পানি আছে, তাই এটা শতকরা সংযুক্তি 100 হবে, আর এর শতকরা সংযুক্তি 100 থেকে বেশি হবে। আশা করি তোমরা
এই যৌগের যে মৌলের শতকরা সংযুক্তি আছে, সংযুক্তিগুলো কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছ। নেক্সট টপিক, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। খুব ইন্টারেস্টিং বিষয়, একদম মজার বিষয় এটা। অথচ এগুলো খুব ছাত্রছাত্রীরা খুব জটিল মনে করে, কিছুই মনে হয় বুঝেও বুঝতেছি না এরকম। কিন্তু দেখো আমার ক্লাস করার পরে এই চ্যাপ্টারটা অত্যন্ত ইজি তোমার কাছে মনে হবে। স্থূল সংকেত তুমি একটু লক্ষ্য করো, C6H12O6, তুমি কিন্তু এটা একটু আগে দেখেছো, গ্লুকোজের আণবিক সংকেত, গ্লুকোজের আণবিক সংকেত। অর্থাৎ দেখো এখানে কার্বন is to হাইড্রোজেন is to অক্সিজেন equal to 6:12:6। অর্থাৎ দেখো যদি তুমি সরল অনুপাতে তৈরি করো তাহলে 6 দ্বারা ভাগ করে দাও, 1:2:1। অর্থাৎ স্থূল সংকেত হলো এমন একটি সংকেত যে সংকেতে উপস্থিত মৌলের সরল অনুপাত বজায় থাকে। অর্থাৎ এটা সরল অনুপাত, এর কার্বন কয়টা আছে তুমি বলো একটা, হাইড্রোজেন কয়টা আছে বলো দুইটা, অক্সিজেন কয়টা আছে বলো একটা। এই 1 এবং 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা। অর্থাৎ এটা হলো তোমার গ্লুকোজের স্থূল সংকেত, গ্লুকোজের স্থূল সংকেত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? স্থূল সংকেত হলো এমন একটি সংকেত যেখানে উপস্থিত মৌলগুলোর সরল অনুপাত বজায় থাকে, এটাকে বলা হয় সরল অনুপাত, আর এটাকে বলা হয় প্রকৃত অনুপাত। আর আণবিক সংকেত হলো এমন একটি সংকেত যেখানে মৌলগুলোর প্রকৃত অনুপাত প্রকাশ করে। যেমন ধরো এই যে C6H12O6, এটা কিন্তু গ্লুকোজের একটা প্রকৃত সংকেত। এখানে 6টা কার্বন আছে, তোমার হাইড্রোজেন আছে 12টি এবং অক্সিজেন আছে তোমার 6টি। তাই এটা হলো গ্লুকোজের আণবিক সংকেত, নট স্থূল সংকেত। কিন্তু আমি এই রেশিওটাকে আমি সরল অনুপাতে ট্রান্সফার করে নিয়েছি। দেখো 1:2:1, এটাকে হচ্ছে CH2O, এটাকে বলা হয় স্থূল সংকেত। কিন্তু স্থূল সংকেতে কিন্তু তুমি আসলে একটি যৌগকে আইডেন্টিফাই করতে পারবে না, কারণ এখানে একটি সরল অনুপাত থাকে, প্রকৃত অনুপাত এখানে থাকে না। প্রকৃতপক্ষে কয়টি কার্বন আছে, কয়টি হাইড্রোজেন আছে, কয়টি অক্সিজেন আছে, এই সংকেতের মাধ্যমে কিন্তু ডিটারমিন করতে পারবে না। তাহলে আমি স্থূল সংকেত কাকে বলে? স্থূল সংকেত হলো এমন একটি সংকেত যেখানে উপস্থিত মৌলগুলোর প্রকৃত সংখ্যা প্রকাশ পায় না, শুধুমাত্র সরল অনুপাতে মৌলগুলোকে প্রকাশ করা হয়। আর আণবিক সংকেতে প্রকৃত সংখ্যা প্রকাশ পায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন কথা হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে হলো মনে করো স্থূল সংকেত, এটা স্থূল সংকেত, এটা হলো আণবিক সংকেত। পার্থক্য কি? 1 নম্বরে তোমরা দুটি সংজ্ঞা লাগিয়ে দিবে, একটু আগে সংজ্ঞা দুটো বলেছি। 2 নাম্বার, শুধুমাত্র শতকরা সংযুতি জানা থাকলে তুমি স্থূল সংকেত নির্ণয় করতে পারবা, একটু পরে আমি দেখাবো। কিন্তু শুধুমাত্র শতকরা সংযুক্তি জানা থাকলে স্থূল আণবিক সংকেত নির্ণয় করা যাবে না। এর সাথে সাপোর্টিং হিসাবে আণবিক ভর জানা লাগবে, আণবিক ভর। অর্থাৎ তুমি যদি আণবিক সংকেত নির্ণয় করতে চাও, তোমার শতকরা সংযুক্তি তো লাগবেই, প্যারালালি আণবিক ভর লাগবে। তাহলে কি লাগবে বলো তুমি? আণবিক সংকেত নির্ণয় করার জন্য শতকরা সংযুক্তি প্লাস আণবিক ভর। কিন্তু এই স্থূল সংকেত নির্ণয় করতে শুধুমাত্র শতকরা সংযুক্তি জানা থাকলেই হবে। 3 নাম্বার, একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। ফর এক্সাম্পল CH একটি স্থূল সংকেত, এটা বেনজিনকেও বোঝায়, এটা ইথাইল বা এসিটিলিনকেও বোঝায়। দেখো রেশিও সরল অনুপাত 2 কাটা যাবে, 6:6 কাটা যাবে, CH CH। তাহলে দেখো এটা বেনজিনের স্থূল সংকেত অথবা ইথাইলেরও স্থূল সংকেত। একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে, কিন্তু একই আণবিক সংকেত একাধিক যৌগের হতে পারে না। তবে সমানতা যদি হয় তাহলে হতে পারে। যেমন ধরো C6H12O6, C6H12O6, এটাকে বলা হয় গ্লুকোজ, এটাকে বলা হয় ফ্রুক্টোজ। তুমি দেখো দুইটারই কিন্তু আণবিক সংকেত এক। কেন? সমানও আছে, সমান, এটা সমানও। যখন সমানও হবে তখন তোমার আণবিক সংকেত একই হবে। তবে ইন জেনারেল একই আণবিক সংকেত একাধিক যৌগের হতে পারে না। কখন হতে পারে? যখন এটা সমান হবে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে, কিন্তু একই আণবিক সংকেত একাধিক যৌগের হতে পারে না, তবে সমানতার ক্ষেত্রে হতে পারে। যেমন এইটা এবং এটা পরস্পর সমান। গ্লুকোজ তোমরা সবাই খেয়েছো, ফ্রুকটোজ তোমরা সবাই খেয়েছো, সবাই আমরা খেয়েছি। বাংলাদেশের সকল মানুষই এই গ্লুকোজ এবং ফ্রুকটোজ খেয়েছে। বলতে পারো স্যার কোথায় খেয়েছি? তোমরা তো আম পাকলে মিষ্টি লাগে ফ্রুকটোজ, গ্লুকোজ তো কিনে কিনে খেয়েছো বাজার থেকে। তাহলে তোমরা এই স্থূল সংকেত এবং আণবিক সংকেত তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা যায় এবং আণবিক সংকেত কিভাবে আমরা ডিটারমিন করতে পারি, অবশ্যই অবশ্যই এটা পড়বা। এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল পরীক্ষায় তোমাদের আসবে আসবে আসবে। যেমন ধরো একটু আগে আমরা গ্লুকোজের শতকরা সংকেত নির্ণয় করেছিলাম, সেখানে কার্বন 40%, তোমার হাইড্রোজেন 6.66%, তোমার এখানে অক্সিজেন 53.33%। এটা দেওয়া আছে, শতকরা সংখ্যা দেওয়া আছে। এটা হলো একটি প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম। অর্থাৎ তোমাকে বলতেছে এখান থেকে স্থূল সংখ্যা নির্ণয় করে দাও, যৌগটি স্থূল সংখ্যা নির্ণয় করে দাও, কিন্তু যৌগটি কে এটা কিন্তু বলে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে একটা অঙ্ক পারো 100% তোমার কি এক্সটার্নাল পরীক্ষা ইন্টারনাল পরীক্ষা সবখানে এটা সৃজনশীল আসবে। স্থূল সংখ্যা নির্ণয়, আণবিক সংখ্যা নির্ণয়, এমসিকিউ তে তোমার আসবে। তুমি শুধু খালি একটা অঙ্ক একটু মনোযোগ দাও। দেখো স্থূল সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমেই দেওয়া আছে কার্বন 40%, হাইড্রোজেন 6.66%, অক্সিজেন 53.33%। সবগুলো যোগ করো, কার্বন যোগ হাইড্রোজেন যোগ অক্সিজেন ইকুয়াল টু 100%। দেখো 100% হয়ে গেছে। তোমার যদি 100% না হয় তাহলে তোমার ধরে নিতে হবে এখানে অন্য কোনো মৌল অবশ্যই অবশ্যই আছে, সেটা কন্ডিশন দেওয়া থাকবে, কিন্তু আমার 100% হয়ে গেছে। অর্থাৎ যৌগে অন্য কোনো মৌল নেই। কিভাবে বুঝলাম অন্য কোনো মৌল নেই? যেহেতু 100% হয়ে গেছে, অন্য কোনো মৌল নেই। এখন এই টার্মগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখবা। প্রত্যেক সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। ছাত্ররা সবচেয়ে ভুল করে যেখানে ওরা সবাই লেখে পারমাণবিক সংখ্যা, কিন্তু হবে কিন্তু পারমাণবিক ভর। এটা কখনো ভুল করো না, পারমাণবিক ভর। তাহলে কার্বন আছে কত বলো তোমরা? 40, পারমাণবিক ভর কত? 12। হাইড্রোজেন আছে 6.66, 1 দ্বারা ভাগ করবে, আর অক্সিজেন আছে 53.33, 16 দ্বারা ভাগ করবে। যদি তোমরা এটা ভাগ করো তাহলে এখানে 3.33 দাঁড়ায়, এটা দাঁড়ায় তোমার 6.66, আর এটা দাঁড়ায় 3.33। দেখো আমরা এটা পেয়ে গেছি। প্রত্যেক সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবে। আমার এটা একটু মুছতে হবে, না তো তুমি পারবে না। এটা তো তোমরা এমনি জানো, এটা দেওয়া আছে একটা প্রবলেম এটা। এখন কি করব দেখো, তিনটা ভাগফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র যে ভাগফল 3.33 এটা দ্বারা ভাগ করব। এখন প্রত্যেক ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল 3.33 দ্বারা ভাগ করে পাই। যদি তুমি কার্বনকে ভাগ করো দেখো 3.33 বা 3.33 equal to 1। যদি তুমি এখানে হাইড্রোজেনকে ভাগ করো 6.66 ভাগ 3.33, এটা হবে 2। আর রয়ে গেছে অক্সিজেন, একে যদি 3.33 দ্বারা ভাগ করো 3.33 equal to 1। অলরেডি আমি পেয়ে গেছি। দেখো অতএব স্থূল সংকেত, দেখো কার্বন আছে করে একটি, হাইড্রোজেন আছে করে দুইটি, অক্সিজেন আছে করে একটি। এই 1 আর 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। অলরেডি স্থূল সংকেত পেয়ে গেছো। তাহলে দেখো শুধুমাত্র দেওয়া ছিল শতকরা সংযুতি, এই শতকরা সংযুতি থেকে তুমি কিন্তু স্থূল সংকেত বের করতে পেরেছো। স্থূল সংকেত কি? CH2O। আমি আবারও বলছি স্থূল সংকেত কিভাবে নির্ণয় করবা। প্রথম স্টেপ হলো তুমি সব যোগ করবা, 100% হয়ে গেছে, অন্য কোনো মৌল নাই। এরপর প্রত্যেক যে সংযুতি আছে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। সেকেন্ড স্টেপ
ভাগ করলাম। ভাগ করার পরে থার্ড স্টেপ অর ফাইনাল স্টেপ, এই প্রত্যেক ভাগফলের মধ্যে যেটা সবচেয়ে ছোট ভাগফল সেটা দ্বারা তিনটাকে ভাগ করব। ভাগ করে ফেলেছি, দেখো 1 2 and 1। তাহলে এই হলো স্থূল সংকেত। তাহলে শুধুমাত্র শতকরা সংযুক্তি জানা থাকলে কিন্তু আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি। এখন দেখো তোমাকে কখনো কখনো বলে আণবিক সংকেত নির্ণয় করে দাও, একদম সেম, এইটুকু সব আসতে হবে। কত সিম্পল বিষয় দেখো, একটি নিয়ম পারলে সব পারা যায়। তোমার 14 গোষ্ঠী নিয়ম দরকার নেই। আমি এই পর্যন্ত গেছি স্থূল সংকেত। তোমার আগে যেটা দেওয়া ছিল সেখানে কিন্তু শুধুমাত্র শতকরা সংযুক্তি দেওয়া ছিল। এখন আণবিক সংকেত নির্ণয় করতে বললে ওই শতকরা সংযুক্তির পাশাপাশি বলে দিবে যৌগটির আণবিক ভর 180। অলরেডি কিন্তু আণবিক ভর 180, এখন এই অঙ্কে বলে দিল যেহেতু আণবিক সংকেত নির্ণয় করতে বলছে, তাহলে তোমার এই পর্যন্ত আসতেই হবে। আসার পরে স্টেপ মাত্র 2-3 লাইন। ধরি যৌগটির আণবিক সংকেত এই যেমন CH2O হোল N, অর্থাৎ এখানে N ধরলাম, N এর মানটা বের করব। শর্ত মতে CH2O হোল N কত দিয়েছে আণবিক ভর 180, এই যেটা দিয়েছে। তাহলে এই আণবিক ভর যদি না দেওয়া থাকতো তাহলে কি তুমি আণবিক সংকেত নির্ণয় করতে পারতে? ডেফিনেটলি না। তাহলে আমরা যে পার্থক্য করছি, শুধুমাত্র স্থূল সংকেত নির্ণয় করতে শতকরা সংযুক্তি এনাফ, কিন্তু আণবিক সংকেত নির্ণয় করতে কিন্তু শতকরা সংযুক্তি এনাফ না, এর সাথে প্যারালালি তোমার অবশ্যই আণবিক ভর দিতে হবে। তাহলে এখানে দেখো কার্বন 12, হাইড্রোজেন 1 × 2, অক্সিজেন কত 16, N = 180। এটা যোগ করলে তুমি দেখবে 30, N = 180 আর N হবে তোমার 6। এখন তুমি N এর মানটা তুমি এখানে বসিয়ে দাও, এখন হয়ে গেল আনসার। তাহলে দেখো N এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে কি দাঁড়ালো? অতএব আণবিক সংকেত CH2O হোল 6 = এই দাও 6 কে 6, 6 দুগুণে 12 আর ও 6, অর্থাৎ C6H12O6 অলরেডি আণবিক সংকেত হয়ে গিয়েছে। প্রত্যেকটা স্থূল সংকেত, প্রত্যেকটা আণবিক সংকেত নির্ণয়ের সেম প্রসিডিউর। তাহলে কি দাঁড়ালো বলো? ফার্স্ট প্রসিডিউর শতকরা সংখ্যা যা দেওয়া থাকবে যোগ করে দেবে, যদি 100 হয় তাহলে অন্য কোনো মনে নেই। এরপর সেকেন্ড প্রসিডিউর হলো স্টেপ, প্রত্যেক সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। এখানে ছাত্ররা ভুল করে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা লিখে, এটা ভুল করবে না। এরপরে প্রত্যেক ভাগফলের মধ্যে যেটা সবচেয়ে ছোট ভাগফল সেটা দিয়ে তুমি ভাগ করবা, স্থূল সংকেত হয়ে যাবে। তারপরে শর্ত মতো ধরবা আণবিক সংকেত হোল N, এভাবে ধরবা, দ্যাটস ফাইন, ফিনিশ। আশা করি এইগুলো যা আছে সবগুলো একই প্রসেসে তোমরা করবা, স্থূল সংকেত এবং আণবিক সংকেত তোমরা নির্ণয় করতে পারবে। এখন একটু খেয়াল করে দেখো, মনোযোগ দাও। রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। দেখো রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ একটি রাসায়নিক পরিবর্তন যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। একদম সেম সিম্পল বিষয়। রাসায়নিক পরিবর্তন যার মাধ্যমে প্রকাশ করবা তাকে বলবা তুমি রাসায়নিক বিক্রিয়া। কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যা ব্যবহার করা তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা। ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা 2, এটা 2। দেখো এটা একটা রাসায়নিক পরিবর্তন। কিভাবে বুঝাচ্ছ? এই ম্যাগনেসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম অক্সাইডের কোনো মিল নাই, এই O2 চেহারার সাথে এর কোনো চেহারা মিল নাই, এর সাথে এর কোনো মিল নাই, ডিফারেন্ট। এটা একটা কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ এই রাসায়নিক পরিবর্তনটা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তন যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আর একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রতীক সংকেত এর মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করার যে রীতি, সেই রীতিকে বলা রাসায়নিক সমীকরণ। এটা রাসায়নিক সমীকরণ। তাহলে তুমি বলতে পারো আসলে
রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়া তো একই প্রায় হয়ে গেল। আসলে এটা প্রায় একই বিষয়, কারণ রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এই পার্থক্য 19-20। রাসায়নিক সমীকরণ অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রতীক এবং সংকেতের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করার যে রীতি বা নিয়ম তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। এটা একটা রাসায়নিক সমীকরণ। আর রাসায়নিক পরিবর্তন যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ এখানে এর একটা রাসায়নিক পরিবর্তন হয়ে গিয়েছে, এটা পরিবর্তন হয়ে গেছে, এটা পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ এরা বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে ফেলেছে। এখন আর ইচ্ছা করলেও তুমি এই ম্যাগনেসিয়াম অক্সাইড পাবে না, কারণ এটা উন্মুখী বিক্রিয়া নেই, একমুখী বিক্রিয়া মনে করো। তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সাইডের যে চরিত্রায়ন এর এবং এর চরিত্রায়ন কিন্তু ডিফারেন্ট ভিন্ন ভিন্ন। তাই এটা একটা কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। তাই একটি রাসায়নিক বিক্রিয়াকে সহজ প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা রাসায়নিক সমীকরণ। দেখো আমি ইতিমধ্যে কিন্তু রাসায়নিক সমীকরণের 3টা সংজ্ঞা দিয়ে দিয়েছি। এরা তুমি অবশ্যই বানিয়ে বানিয়ে লিখবে, কারণ তোমাদের কিন্তু সব সিকিউ, সৃজনশীল, ক্রিয়েটিভিটি, অর্থাৎ তুমি বুঝে বুঝে লিখবে। এই বই মুখস্থ করে সরেয়া লিখবে না, তুমি বুঝে তুমি বানিয়ে বানিয়ে লিখবে। ইট ইজ দ্য ক্রিয়েটিভিটি, সৃজনশীল, সিকিউ। তাহলে দেখো একটি রাসায়নিক বিক্রিয়াকে সহজে প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে বলা রাসায়নিক সমীকরণ। তাই এখন কথা হলো একটা রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী, কি কি নিয়ম মেনটেন করে একটা রাসায়নিক সমীকরণ লিখতে হয় মনে খেয়াল করবে সবাই। রাসায়নিক সমীকরণকে তোমার 1 নম্বর প্রসেস প্রতীক আর সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হয়। যেমন ধরো এই যে হাইড্রোজেন যোগ অক্সিজেন, তুমি তীর চিহ্ন দিয়ে দিলে পানি। এই যে এখানে দেখো প্রতীক সংকেত আছে কিনা, দেখো এখানে অণু, এটা অণু, এটা অণু। এখন সোডিয়াম যোগ অক্সিজেন সমান সমান সোডিয়াম অক্সাইড। তাহলে দেখো এই প্রতীক, এই যে সংকেত, এর মাধ্যমে কিন্তু আমি একটি সমীকরণ লিখে দিয়েছি, প্রতীক সংকেত। তাহলে একটি রাসায়নিক সমীকরণকে প্রতীক এবং সংকেতের মাধ্যমে সহজে প্রকাশ করা যায়। এখন যদি একাধিক বিক্রিয়ক হয়, 2 নম্বর পয়েন্ট, যদি একাধিক বিক্রিয়া হয় তাহলে এদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হয়। যদি একাধিক উৎপাদক হয় তাহলে এরকম যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, তোমার মাঝখানে তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করা যাবে। যদি বিক্রিয়াটি সমতাকরণ হয় তাহলে সমান চিহ্ন ব্যবহার করবা, আর যদি সমতাকৃত না হয় তাহলে তীর চিহ্ন ব্যবহার করবা। যেমন তীর চিহ্ন ব্যবহার করছে, বিক্রিয়াটি সমতাকৃত নয়। কিন্তু যদি তুমি এখানে 2 দাও আর এখানে 2 দাও তাহলে এখানে তুমি সমান চিহ্ন ব্যবহার করতে পারবে, কারণ এটা একটা সমতাকৃত বিক্রিয়া। কিন্তু দেখো এখানে সোডিয়াম আমার একটা আছে, এখানে 2টা আছে, আমি কিন্তু তীর চিহ্ন দিয়েছি, এটা সমতাকৃত বিক্রিয়া নয়। তাহলে 1, 2 এবং 3টা সমীকরণ লেখা নিয়ম পেয়েছো। 4 নম্বর পয়েন্ট বলা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের যে তোমাদের ভূত অবস্থা, সেই অবস্থাটাকে তোমার অবশ্যই প্রকাশ করতে হবে। যেমন ধরো কিভাবে সেটা প্রকাশ করতে হবে, তোমার যদি গ্যাস থাকে তাহলে গ্যাস জি দ্বারা প্রকাশ করতে হবে। তোমার যদি LiQUID লিকুইড থাকে তাহলে L দ্বারা প্রকাশ করতে হবে। যদি সলিড থাকে তাহলে অবশ্যই S দ্বারা প্রকাশ করতে হবে। যদি তোমার অ্যাকুয়াস থাকে AQUEOUS, অ্যাকুয়াস মানে জলীয়, তাহলে AQ ব্যবহার করতে হবে। এগুলো বলেছে গ্যাস হলে জি ব্যবহার করবা, লিকুইড হলে L ব্যবহার করবা, সলিড হলে S ব্যবহার করবা, অ্যাকুয়াস হলে তোমরা AQ ব্যবহার করবা। একটা एग्जांपल আমি দেই তাহলে তুমি বুঝবে। যেমন হাইড্রোজেন যোগ অক্সিজেন, যদি তোমার এখানে পানি ফর্ম করে লিকুইড তরল তাহলে L ব্যবহার করবা, ইট ইজ দ্য গ্যাস ব্যবহার করবা। তাহলে C এন্ড লিকুইড L বলতেছে একটা সমীকরণ লেখার সময় এগুলো নিচে তোমার G এবং L অর্থাৎ ফিজিক্যাল অবস্থা যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। আরেকটা एग्जांपल যদি তোমাদেরকে দেই তাহলে এটা ক্যালসিয়াম অক্সাইড, ইট ইজ কল্ড সলিড এন্ড কার্বন ডাইঅক্সাইড, এটা হলো গ্যাস। দেখো আমরা সলিড ব্যবহার করছি, গ্যাস ব্যবহার করছি, এটাও আমরা জানি লাইমস্টোন চুনা পাথর সলিড, এই আমরা S এবং G ব্যবহার করেছি। এখন যদি বিক্রিয়াটি তাপ ব্যবহার করতে হয়, তাপে যদি তোমার বিভাজন করতে হয় তাহলে বলতেছে ত্রিভুজের মতো দিয়ে তোমার তাপ চিহ্ন ব্যবহার করতে হবে সমীকরণের উপরে দিয়ে। আমরা জানি এই চুনা পাথরকে তাপ প্রয়োগ করলে ক্যালসিয়াম অক্সাইড চুন এবং এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাই এখানে তাপ চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদক অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে
যে মৌলের সংখ্যা আছে সেই পরমাণুর সংখ্যা সমান হতে হবে। ফর এক্সাম্পল যেমন ধরো H2 যোগ O2 সমান সমান 2H2O। দেখো এখানে কয় মোল হাইড্রোজেন, দুই চারটি হাইড্রোজেন আছে, এখানেও দুই চারটি হাইড্রোজেন আছে। অক্সিজেন আছে কয়টি? দুইটি। এই মোট 4 এর 2 কত? 6। আর এখানে দেখো দুইটা অক্সিজেন আছে 2, এই 4 আর 2 6, এইখানে দেখো 6, অর্থাৎ এই দুইটা পরস্পর সমান। অর্থাৎ বাম পাশে বিক্রিয়ক এবং উৎপাদক যে পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যা সমান হতে হবে। বাম পাশে যে বিক্রিয়ক আছে তাদের ভর এবং ডান পাশে উৎপাদকের ভর সমান হতে হবে। যেমন ধরো एग्जांपल এখানে দুইটা হাইড্রোজেন ভর হলো 4 যোগ এর অক্সিজেন 16 16 32, আর এখানে দেখো অক্সিজেন 18, এই H2O এর ভর হলো 18, আর এখানে 2 দ্বারা গুণ করবে 18 দুগুণে 36, আর এটা হলো 36। দেখো পারমাণবিক ভর মানে টোটাল ভর, এই বিক্রিয়কের ভর এবং উৎপাদকের ভর সমান। এইগুলো হলো একটি রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। নিয়ম কি? বিক্রিয়ককে বাম পাশে লিখতে হবে, উৎপাদকে ডান পাশে লিখতে হবে। বিক্রিয়ক যদি একাধিক হয় তাহলে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, উৎপাদ যদি একাধিক হয় যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। যদি বিক্রিয়া সমান্তরালকৃত হয় তাহলে তুমি এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবা, আর যদি সমান্তরালকৃত না হয় তাহলে তীর চিহ্ন ব্যবহার করবা। তারপরে কি এই বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা, গ্যাস নাকি সলিড নাকি অ্যাকুয়াস নাকি কি স্টেটে আছে সেই স্টেটগুলো তোমার নিচে লিখতে হবে সংক্ষেপে। যদি বিক্রিয়াটি তাপ দিয়ে ভাঙতে হয় তাহলে উপর তীর চিহ্নের উপরে ত্রিভুজ চিহ্ন ব্যবহার করতে হবে। যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয় তাহলে তোমাদের বিক্রিয়ার পরে প্লাস চিহ্ন দিয়ে তোমার অবশ্যই, যেমন ধরো A প্লাস B, মনে করো একটা সাধারণ বিক্রিয়া, এই বিক্রিয়া মনে করো C হয়েছে, যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয় তাহলে তুমি তাপ ব্যবহার করতে হবে, প্লাস তাপ উৎপাদী। আর যদি একটা A প্লাস B ইকুয়াল টু C প্লাস D, যদি তাপের শোষণ ঘটে তাহলে এখানে মাইনাস তাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া আর এটা হলো একটি তাপহারী বিক্রিয়া। এইভাবে সমীকরণ লিখতে হবে। আশা করি রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ কাকে বলে এবং এগুলোর যে নিয়ম কিভাবে লিখতে হয় ইন ডিটেইলস তোমরা বুঝতে পেরেছো। নেক্সট টপিক হলো একটি রাসায়নিক বিক্রিয়াকে তুমি কিভাবে সমতাকরণ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মজার বিষয় এটা। যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl ইকুয়াল টু, তুমি জানো এটা প্লাস এটা মাইনাস, কতটা প্লাস কতটা মাইনাস, এই প্লাসে এই মাইনাসকে ধরতে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর আমরা জানি সাধারণত হাইড্রোজেন আর অক্সিজেন যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় থাকে তাহলে 100% পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটাকে তোমাকে সমতাকরণ করতে বলতেছে, তুমি স্টেপ বাই স্টেপ কিন্তু সমতাকরণ করবে। ফার্স্ট ওয়ান লিখবে, যেহেতু এখানে বাম পাশে অ্যালুমিনিয়াম আছে দুটি, সেহেতু ডান পাশে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পাশে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে যদি গুণ করো তাহলে কি হলো Al2O3 প্লাস HCl ইকুয়াল টু এই 2 দ্বারা AlCl3 প্লাস পানি। এটা লিখলে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ দেখো 2 দ্বারা গুণ করার পর তোমার এই ডান পাশে অ্যালুমিনিয়াম হয়েছে ক্লোরিন হয়েছে কয়টি? 3 মানে 6টি। তাই HCl কে আমি 6 দ্বারা গুণ করে পাই Al2O3 plus 6HCl equal to 2AlCl3 plus পানি। দেখো অলরেডি প্রায় হয়ে গিয়েছে। এখন তো অ্যালুমিনিয়াম দুইটা আছে, দুটো হয়ে গেছে। আমার এখানে ক্লোরিন 6টি, এখানে ক্লোরিন 3 দুগুণে 6টি হয়ে গিয়েছে। হাইড্রোজেনের 6টি আছে কিন্তু হাইড্রোজেনের এখানে 6টি নাই। তাহলে যেহেতু HCl এ হাইড্রোজেন 6টি আছে সেহেতু পানির পূর্বে তোমরা অবশ্যই 3 দ্বারা গুণ করে পাই। তাহলে Al2O3 plus 6HCl 2AlCl3 plus 3H2O। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এগুলো ছাত্রছাত্রীদের বাংলাটা লিখতে একটু আনইজি ফিল করে, মানে পিকুলিয়ার আসলে। কিন্তু দেখো তুমি সাদা মাঠা ভাষায় তুমি তোমার নিজের ভাষায় ইউজ করে লিখবা, এই বইয়ের ভাষায় ইউজ করার কোনো দরকার নেই, গাইডের ভাষায় ইউজ করে দরকার নেই। কি দেখো আমি আমার মতো ভাষায় ইউজ করেছি, বিজ্ঞানে লিখেছি, লেখার পরে আমি লিখেছি যেহেতু ডান পাশে LCl3 তে দেখো একটা অ্যালুমিনিয়াম আছে আর এখানে দুইটি অ্যালুমিনিয়াম আছে বাম পাশে, সেহেতু আমি LCl3 কে 2 দ্বারা গুণ করে করেছি ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমি করেছি যেহেতু এনে 2 দ্বারা গুণ করার সাথে সাথে আমার ক্লোরিন 3 দুগুণে 6টি হয়ে গিয়েছে, সেহেতু HCl কে আমি 6 দ্বারা গুণ করে পাই। ফাইনাল স্টেপ, এটাকে 6 দ্বারা গুণ করার ফলে হাইড্রোজেন হচ্ছে 6টি, তাই আমি একে 3 দ্বারা গুণ করেছি।
তাহলে দেখো এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, এখানে আছে 3টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন সব মিলে গিয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটি সমতাকৃত হয়েছে। তাহলে এটা হলো ফার্স্ট step, it is the second step and final or third step. এইভাবে সমান্তরাল এটা আসে। আমি দেখেছি ঢাকা বোর্ডে তোমার এটা বলে দিয়েছে এখানে যে তোমার x দিছে, এটা তোমার 2 দিয়েছে, এটা তোমার 3 দিয়েছে, বলছে এখানে x এর মান কত, তুমি বলো x এর মান কত, এই যে 6, তাহলে 6 হলো ঠিক ছিল। দেখো নিমিষে তুমি একটা এমসিকিউ তুমি পেয়ে গেলে, কত ইজি, কত সহজ, কত মজা। তাহলে তুমি এইভাবে কিন্তু বিক্রিয়াগুলো সমতাকরণ করতে পারবে। টেক্সট বইয়ে তুমি দেখবে এটা তো আছে, আরো 2টা বিক্রিয়া সমতাকরণ এভাবে দেওয়া আছে। তুমি যদি এই স্টেপগুলো বুঝো, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এন্ড ফাইনাল স্টেপ, 100% তুমি এগুলো আরো মোর ইজি, বরং এটা একটু কঠিন ছিল, ওগুলো আরো ইজি, ঠো ইজি, তুমি একটু অবশ্যই দেখে নিবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন হলো তোমার স্টোকিওমেট্রি। এই স্টোকিওমেট্রি কথাটা শুনলেই ছাত্রছাত্রীদের মাথা গরম হয়ে যায়, যে না জানি কত কঠিন ওয়ার্ড, এত কঠিন, কিন্তু আসলে এর ভিতরে কিছুই নেই। স্টোকিওমেট্রি, এই মিতি শব্দের অর্থ হলো পরিমাপ করা। কি পরিমাপ করবা বলতেছে, দেখো হাইড্রোজেন যোগ ম্যাগনেসিয়াম, আরেকটি বিক্রিয়া লিখি, বারবার খালি একই বিক্রিয়া লিখতেছি, কিন্তু এটা লিখি এখন ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন সমান ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো ম্যাগনেসিয়াম একটি আছে, এখানে কিন্তু 2টা অক্সিজেন আছে, তাই এখানে 2 দিবে, 2টা অক্সিজেন হলো, ম্যাগনেসিয়াম 2টা, এই 2 হয়ে গেল, অর্থাৎ এই বিক্রিয়ার সমতাকরণ আছে, তাই আমি এখানে সমান ব্যবহার করব। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমার এখানে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেন, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। এটা একটা কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন এখানে হয়েছে। স্টোকিওমেট্রি কি বলতেছে, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ আমরা হিসাব করব, আবার উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করব। এই যে হিসাব করার যে পদ্ধতির নাম হলো স্টোকিওমেট্রি। এটা কোনো পড়া, তুমি বলো বিক্রিয়ক থেকে আমি উৎপাদ নির্ণয় করব, উৎপাদ থেকে আমি বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করব। এই পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ইংরেজিতে স্টোকিওমেট্রি। অর্থাৎ তুমি কতটুকু বিক্রিয়ক ব্যবহার করলে কতটুকু উৎপাদ পাবা, আবার কতটুকু উৎপাদ থেকে তুমি কতটুকু বিক্রিয়ক পাবা, এটা যে ডিটারমিন করবা, এই ডিটারমিন করাকে বলা হয় স্টোকিওমেট্রি। আমি আবার বলতেছি, স্টোকিওমেট্রি কি, বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে তুমি বলবা স্টোকিওমেট্রি। যেমন এক্সাম্পল দেখো, 2 মোল ম্যাগনেসিয়াম, এই বিক্রিয়া থেকে বুঝতেছি, দেখো এখানে 1 মোল অক্সিজেন, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তুমি দেখো ম্যাগনেসিয়াম কিন্তু একটি মৌল, পরমাণু থাকবে, এটা কিন্তু একটা অণু থাকবে, এটাও একটা যৌগ, একটা অণু থাকবে। তাহলে দেখো আমরা জানি 1 মোলে 6.023 পরমাণু 10-30টি কি থাকে, পরমাণু, আর এটা 1 মোল আছে যেহেতু 6.023 পরমাণু 10-30টি, এটা থাকবে কিন্তু অণু, যেহেতু এটা একটা অণু, এটার মধ্যে 2 × 6.023 পরমাণু 10-30টি তোমার কি থাকবে, অণু। একদম সিম্পল বিষয়, এটা একটা যৌগ তাই থাকবে অণু, এটা তো একটা অণুই তাই থাকবে অণু, এটা একটা মৌল তাই থাকবে পরমাণু। আমরা জানি 1 মোলে থাকে এতটি, 2 মোলে থাকবে এতটি, এটা 1 মোল আছে তাই এতটি, 2 মোল আছে তাই এতটি। তাহলে তুমি দেখো এতটি ম্যাগনেসিয়াম পরমাণু সমান সমান এতটি অক্সিজেন অণু সমান সমান এতটি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু। তাহলে কি আমরা এই বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক আমরা হিসাব করতে পারতেছি না? এটাকে বলা হয় স্টোকিওমেট্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলা হয় 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কতটুকু অক্সিজেন দরকার, 1 মোল অক্সিজেন, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কতটুকু ম্যাগনেসিয়াম দরকার, 2 মোল ম্যাগনেসিয়াম, তাহলে তুমি কিন্তু এটা পরিমাণ নির্ণয় করতে পারছো। এটাই কিন্তু স্টোকিওমেট্রি। আবার যদি এখন পরমাণু এতটি অণু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কতটি পরমাণু দরকার ম্যাগনেসিয়ামের, এতটি, এইটার নাম হলো স্টোকিওমেট্রি। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ, উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ তুমি নির্ণয় করতে পারো।
একেই বলা হয় স্টয়কিওমেট্রিক। এখন যদি ধরো ম্যাগনেসিয়ামের আমি জানি 2 × 24 তাহলে এত গ্রাম, আবার অক্সিজেনের আমরা জানি 16 × 2 তাহলে এত গ্রাম, আবার দরকার ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম জানি 24 + 16 এত গ্রাম, অর্থাৎ এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, অথবা এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করার জন্য এত গ্রাম অক্সিজেন দরকার। তাহলে দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক আমরা কিন্তু হিসাব করতে পারতেছি। এটাকে বলা হয় স্টয়কিওমেট্রি। এটাতে সাধারণত এমসিকিউ বেশি বেশি আসে, তোমরা এটাও অবশ্যই পড়ে নেবে। এখন দেখো আমাদের কি দরকার, এখন লিমিটিং বিক্রিয়ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিমিটিং বিক্রিয়ক, তুমি দেখো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক তুমি কিন্তু ইংরেজিটা দেখে বুঝতেছো লিমিট, যে আমার ফেসবুকের লিমিট, এমবি লিমিট শেষ হয়ে গিয়েছে। লিমিট মানে কি সীমিত, কম, আমার খুব লিমিটেড টাকা আছে, সীমিত টাকা আছে, এক্সেস টাকা নাই। তা লিমিটিং বিক্রিয়ক মানে কি, যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, এক্সেস করে থাকে না, তাকে বলা তুমি লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, পথে কিন্তু প্রায়ই আসে, যে বিক্রিয়ক বিক্রিয়া করে অবশিষ্ট থাকে না তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। যেমন ধরো এখানে ম্যাগনেসিয়াম যুগ অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে বিক্রিয়ক কিন্তু এটা একটা, এটা একটা, আর এটাকে বলা হয় উৎপাদ। এটাকে বলা হয় রিঅ্যাকট্যান্ট বিক্রিয়ক, আর একে বলা হয় উৎপাদ। তো এখন এটা এবং এটা দুটার মধ্যে যেটা তোমার আগেই শেষ হয়ে যাবে বিক্রিয়া করে, তাকে তুমি বলো লিমিটিং বিক্রিয়ক। যদি তোমার ম্যাগনেসিয়ামের পরিমাণটা শেষ হয়ে যায় আগে, তাহলে তুমি বলো ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি, এটা এবং এটা যে কোনো একটা হতে পারে। এই লিমিটিং বিক্রিয়কগুলো আমরা অঙ্ক করব। এই লিমিটিং বিক্রিয়কের অঙ্ক 100% তোমাদের সিকিউতে আসবে, এমসিকিউতে তোমাদের আসে। নিচের কোনটা লিমিটিং বিক্রিয়ক, একটা অঙ্ক দিয়ে হিসাব করবে যে লিমিটিং বিক্রিয়ক হিসাব করে দাও। তোমাদের আমি এখানে সিকিউ এবং এমসিকিউ নিয়ে একটা পর্ব টোটালি আমি নিব, সেখানে তোমরা এই লিমিটিং বিক্রিয়ক ডিটেইলস শেষ হয়ে যাবে, টেনশনের কিছু নেই। এখন আপাতত আমরা থিওরি বুঝতেছি যে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, অর্থাৎ যে বিক্রিয়া করে শেষ হয়ে যায়, কোনো অবশিষ্ট থাকে না, তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এখন লাস্ট টপিক হলো উৎপাদের শতকরা পরিমাণ। মনোযোগ দিয়ে খেয়াল করুন, উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ এটা জানার জন্য একটা জিনিস জানা লাগবে, এনাল। এনাল সবচেয়ে বিশুদ্ধ পদার্থকে বলা হয় এনাল। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় না, তাহলে তুমি তাকে বলবা 99% এনালার গ্রেড পদার্থ। যদি কোনো পদার্থকে তুমি 98% বিশুদ্ধ করতে পারো, 95% বিশুদ্ধ করতে পারো, তাহলে তুমি বলবে একে 98% এনালার গ্রেড পদার্থ, 95% এনালার গ্রেড পদার্থ। প্রত্যেক পদার্থকে তো আর 95, 98, 99 এভাবে গ্রেডে তুমি কিছু করতে পারো না। তবে সবচেয়ে বিশুদ্ধ পদার্থকে বলবা এনালার। তোমাদের পথে প্রায়ই আসে এনালার কি, সবচেয়ে বিশুদ্ধ পদার্থকে বলা হয় এনালার। সকল পদার্থকে 100% কিন্তু বিশুদ্ধ করা সম্ভব হয় না। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ বা পিউরিফিকেশন করা সম্ভব হয়, তাহলে তুমি তাকে বলবা 99% এনালার গ্রেড পদার্থ। এখন এই এনালার গ্রেড পদার্থ উৎপাদের শতকরা পরিমাণ দেখে নির্ণয় করা যায়। ধরো যদি উৎপাদের শতকরা পরিমাণ 99% হয়ে যায়, তাহলে তুমি বুঝবা যে এটা বেশি এনালার গ্রেড পদার্থ। অঙ্ক করার পরে যে শতকরা পরিমাণটা পাও 99%। যদি তুমি 90% পাও কোনো নমুনা, তাহলে কিন্তু 99 যেটা ওটা কিন্তু মোর পিওর। ধরো একটা তুমি 99% অঙ্ক করে পেয়েছো শতকরা পরিমাণ, আর একটা পেয়েছো 90, তাহলে তুমি বলো কোনটা বেশি বিশুদ্ধ, এটা। তাহলে এটা হলো 99% এনালার গ্রেড পদার্থ। তবে এটা ভালো এটা থেকে। এটা আমরা উৎপাদের শতকরা পরিমাণ যে নির্ণয় করবো, সেখানে আমরা অঙ্ক করে ডিটারমিন করবো। তবে এখানে উৎপাদের শতকরা পরিমাণ কাকে বলে, উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ উৎপাদের শতকরা
পরিমাণ সমান সমান তোমার বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ, বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ, আর একটা হিসেবকৃত, বিক্রিয়া থেকে হিসেব করবে, হিসেবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100%। এই সূত্র প্রয়োগ করে আমরা অ্যানালার রেট হিসাব করব, উৎপাদের শতকরা পরিমাণ করব। অর্থাৎ তোমার অঙ্কের মধ্যে একটা মান দেওয়া থাকবে আগে থেকে, সেটা হলো বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ, আগে থেকে যেটা দেওয়া থাকবে। আর তুমি হিসাব করে যেটা বের করবা বিক্রিয়া থেকে ক্যালকুলেশন করে, সেটা তুমি নিচে বসাবা ইনটু 100%। তাহলে যদি আমি উৎপাদের শতকরা পরিমাণের সংজ্ঞা বলতে পারি, এটা বলবো বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ এবং হিসেবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100% কি বলা হয় উৎপাদের শতকরা পরিমাণ। এখানে তুমি বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদের পরিমাণ লিখতে পারো, প্রাপ্ত উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ, আর একটা হিসেবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100%। তবে এই সংখ্যাটা এত বেশি তোমাদের মজা লাগলো না বা লাগবে না, কারণ এটা যখন এক্সাম্পল দিয়ে তুমি অঙ্ক করবা তখন তোমরা কিন্তু 100% বুঝে যাবে যে হ্যাঁ খুব মজা, উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। মনে করো যদি আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। তো এখানে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে, মনে করো 3 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। তাহলে এটা কিন্তু আগে থেকে তোমার দিয়ে দিয়েছে, তাহলে এখানে উপরে বসাবা 3, আর হিসাব করে তুমি বের করবা যে আসলে কতটুকু উৎপন্ন হয়েছে। মনে করো 3.5 উৎপন্ন হয়েছে, বা 3 বা 2.5 উৎপন্ন হয়েছে, তখন 3.5 দিবা ইনটু 100। এইভাবে অঙ্ক করতে হয়। অর্থাৎ তোমার বিক্রিয়া থেকে প্রাপ্ত উৎপাদন পরিমাণ যেটা ওনারা দিয়ে দিবেন ক্যালকুলেশনে, যে 3 গ্রাম তুমি পাইছো, সেটা তুমি এখানে বসাবা। আর বিক্রিয়া থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হিসাব করে তুমি যেটা পাবা সেটা পাবো নিচে, আর এখানে 100%। তাহলে তুমি দেখো উৎপাদন শতকরা পরিমাণ অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ তোমাদের এই পর্যন্তই ছিল আজকে এই কন্টেন্ট। এই কন্টেন্টগুলো আমার মনে হয় যতটুকু আমরা বুঝেছি সবগুলো তোমরা বুঝে গিয়েছো। নেক্সট আমরা এখানে যে সিকিউ আছে, এমসিকিউ আছে, এই ক্লাসটা যদি তোমরা ফলো করো 100%, তাহলে এখানে যেগুলো পড়েছো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ তোমরা জানো যে থিওরি যখন করা হয়, সেই থিওরিকে নিয়ে যখন তোমার ক্যালকুলেশন করে সিকিউ আনসার করা হয়, সিকিউ সলভ করা হয়, তখন ওই থিওরিগুলো মাথার মধ্যে একেবারে 100% ঢুকে যায়। কারণ সিকিউ সলভ না করা পর্যন্ত তোমার এই চ্যাপ্টারের উপরে কতটুকু ধারণা আছে, কতটুকু আয়ত্ত আছে, এটা কিন্তু বোঝা যায় না। যখন তুমি থিওরিটা পড়েছো, এরপরে যখন এইগুলো নিয়ে যতগুলো অঙ্ক আছে, যতগুলো সিকিউ আছে, যতগুলো এমসিকিউ আছে সলভ করবে, তুমি তখন দেখবে যে 100% এই চ্যাপ্টারের মধ্যে তোমার আয়ত্ত হয়ে গেছে। সেখানে যেই কোশ্চেন করো, যত কোশ্চেনই কঠিন হোক না কেন, 100% তুমি সার্ভাইভ করে চলে আসতে পারবে। তাহলে আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেল যেটা আছে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সবার শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।